স্বাগত আজকের জেডএসআর-এর নির্বাচনের পথে আয়োজনে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব সংবাদ জানাতে প্রতিদিন এই সময় নিউজ 24 এর পর্দায় আপনাদের সাথে আমরা হাজির হয়ে যাই। আজকের পর্বে আছি আমি নাফিসা হক। আর যেমনটি জানাছিলাম যে প্রতিদিন আমরা একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের তথ্য এবং আদ্যপান্ত জানাবো। একই সাথে সরাসরি যুক্ত হয়ে জানবো সেই জেলার বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটারদের প্রত্যাশার কথা। অনুষ্ঠানের আজকের পর্বে আমরা জানবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রংপুর জেলার নির্বাচনের সংবাদ এবং রংপুর জেলার নির্বাচনের সংবাদ আরও সরাসরি প্রার্থীদের সাথে কথা বলে আমাদেরকে জানানোর জন্য আমাদের সাথে যুক্ত হবেন রংপুর জেলার নির্বাচনের প্রতিনিধি আমাদের সহকর্মী রেজাউল করিম মানিক। একটু পরিচিত হয়ে নিব মানিকের সঙ্গে। মানিক, স্বাগত জানাচ্ছি আপনাকে। দেখতে পাচ্ছি আপনি একদম ভোটার এবং অবশ্যই আপনার সঙ্গে প্রার্থীরা রয়েছেন, তাদের সাথে বসা। আপনি থাকুন আমাদের সাথে, আমরা প্রতিবেদন দেখে আবার আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, সহকর্মী রেজাউল করিম মানিকের সাথে কথা হচ্ছিল এবং যেমনটি জানাছিলাম তার সঙ্গে কিন্তু রংপুর আসনে যে আসন নিয়ে আজ আমরা কথা বলবো সেই আসনের প্রার্থীরা উপস্থিত রয়েছেন। সরাসরি যুক্ত হব তাদের সঙ্গে। তবে তার আগে আমরা একটু রংপুর সম্পর্কে জেনে নিই। যেমন 200 বছরের পুরনো তিস্তা রেল সেতু আর দেবী চৌধুরানীর বাড়ির জন্য কিন্তু রংপুরের 4 আসন বিখ্যাত। দর্শক, আপনারা বুঝেই গিয়েছেন ইতিমধ্যে যে আমরা আজকের পর্বে রংপুর 4 আসন নিয়ে কথা বলবো এবং নির্বাচনে এই এলাকাটি আলু আর তামাক চাষে বিখ্যাত হলেও উন্নয়ন থেকে কিন্তু এখনও বঞ্চিত রয়েছে, এমনটাই ভোটারদের দাবি। প্রতি বছর তিস্তার আগ্রাসন থেকে বাঁচতে চায় লাখো জীবন, আর নানা প্রতিশ্রুতি নিয়ে এবারে মাঠ চষে বেড়াচ্ছেন সব দলের প্রার্থীরা। তবে ভাগ্য উন্নয়নে যোগ্য নেতৃত্ব খুঁজে নিতে চান ভোটাররা, এমনটাই বলছেন এবারে যারা ভোট দেবেন তারা। আবার ভোটে কিন্তু ফ্যাক্টর রয়েছেই, নারী এবং একেবারেই যদি বলি যুবক যুবতীরা, তারাও কিন্তু এবারে ভোট দিতে মুখিয়ে রয়েছে। এই সব কিছু নিয়ে দর্শক আমরা জানবো। ওমর ফারুকের ক্যামেরায় রেজাউল করিম মানিক আমাদের একটি প্রতিবেদন পাঠিয়েছে, দেখে নেব সেটি। স্বাধীনতার পর থেকে প্রতিটি জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দখলে ছিল উত্তরের নদী বেষ্টিত নির্বাচনী এলাকা রংপুর 4 আসন। উন্নয়নের ছোঁয়া লাগেনি তেমন। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে রাজনীতির মাঠ। মাঠে চষে বেড়াচ্ছেন সব দলের প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এবার আর ভুল করতে চান না বলছেন ভোটাররা। যে দল উন্নয়ন করবে, নদী ভাঙন সমস্যা দূর করবে, তাকেই ভোট দিয়ে নির্বাচিত করতে চান তারা। আমরা কাউনিয়া পীরগাছাবাসী খুবই এর আগে যেটা আমরা আশা করছিলাম যে নির্বাচনের মাধ্যমে এলাকার উন্নয়ন করবে, আসলে আমরা সেরূপ আশানুরূপ ফলাফল পাই নাই। এমন একজন প্রার্থী চাই যার দ্বারায় আমাদের কাউনিয়া পীরগাছায় মসজিদ, মাদ্রাসা, স্কুল সবগুলো উন্নয়নমূলক কাজে আগ্রহ থাকবে, কাজ করবে। আমাদের সুখে দুঃখে সবাই থাকবে। কর্মসংস্থান তৈরি করে বেকারত্ব কমানো, দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি ভোটারদের। রংপুরবাসীর উন্নয়ন বা আমাদের সার্বিক যত উন্নয়ন আছে, উন্নয়নের কাজে সহায়তা করবে। যোগ্য, সৎ, নিষ্ঠার সাথে এরকম ব্যক্তি চাই। আমরা এমন একজন ব্যক্তি চাই, সে ব্যক্তিটা যেন আমাদের কাজ উন্নয়ন করে। নির্বাচিত হলে ভোটারদের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি, জামায়াত ও এনসিপির মনোনীত প্রার্থীরা। বেকার শিক্ষিত যুবকদেরকে নিয়ে কিভাবে কর্মসংস্থানের সৃষ্টি করা যায়, এটাই আমার মূল ফোকাস থাকবে। উন্নয়নের যত প্রকার, জনগণের জন্য রাস্তাঘাট, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য, শিক্ষা সব কিছু মিলেই এটা সরকারের বরাদ্দ যেন জনগণ সঠিকভাবে পায়, এটা 1 নম্বর কাজ। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সংসদে প্রতিনিধিত্বের মধ্য দিয়ে এই এলাকার যে উন্নয়ন বৈষম্য সেটাকে কমিয়ে নিয়ে এসে সকলের জন্য ন্যায্য হিসাব প্রাপ্তির ব্যবস্থা করবে। জাতীয় সংসদের 22 নম্বর আসন রংপুর। মোট ভোটার 4,78,386 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,35,066 জন, নারী ভোটার 2,43,316 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, রংপুর 4 আসনের প্রতিবেদন দেখছিলাম। এবারে আমাদের পরবর্তী যে আয়োজন সেটি হচ্ছে আমরা রংপুর 4 আসনের যে প্রার্থীরা রয়েছেন, ভোটের মাঠে যারা এবারে প্রার্থিতা নিয়ে চষে বেড়াচ্ছেন তাদের সাথে সরাসরি কথা বলবো, জানবো এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের কি কি চিন্তা ভাবনা রয়েছে। যুক্ত হব সহকর্মী মানিকের সঙ্গে।
মানিক, জানাবেন আপনার সাথে আজকে কোন দলের কোন কোন প্রার্থী যুক্ত হয়েছেন এবং এই আসন্ন ত্রয়োদশ নির্বাচন নিয়ে তাদের কি কি চিন্তা ভাবনা রয়েছে? নাফিসা, আপনাকে একটি পরিসংখ্যান দিয়ে বলে রাখি যে রংপুরের 4 আসন কাউনিয়া এবং পীরগাছা, এখানে আসলে আপনাকে যদি বলে যে বিখ্যাত অর্থাৎ এবং ঐতিহাসিক যে জায়গাগুলো সেখানে কিন্তু এখানে রয়েছে পীরগাছা দেবী চৌধুরানীর অর্থাৎ বাসভবন, এছাড়া রংপুরের কাউনিয়ায় অর্থাৎ প্রায় 200 বছরের পুরাতন রেল সেতু রয়েছে। পাশাপাশি কিন্তু এখানে আলু এবং তামাক চাষের জন্য এই এলাকাটি বিখ্যাত। কিন্তু সবচেয়ে বড় সমস্যা এখানে তিস্তার ভাঙ্গন। তিস্তার ভাঙ্গনে বঞ্চিত মানুষগুলো এবারে আসলে তারা এমন প্রার্থীকে বেছে নিতে চান যারা এই এলাকার উন্নয়ন করবেন, সেই ধরনের প্রার্থীকে বেছে নিতে চান। আমার পাশে রয়েছেন আমার ডান পাশে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ এমদাদুল হক ভরসা, বাম পাশে রয়েছেন অর্থাৎ জামাত মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ এটিএম আজম খান। আমরা সরাসরি কথা বলতে চাই বিএনপি মনোনীত প্রার্থী, একটু আপনার কাছে জানতে চাই এই যে তিস্তা বিধৌত অর্থাৎ এই 4 আসন, তো আপনি নির্বাচিত হলে কি করতে চান এবং ইতিমধ্যে আপনি মাঠে নেমেছেন, সারা কেমন পাচ্ছেন আমাদেরকে বলবেন। আপনারা জানেন যে আমরা তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। আমাদের একটাই আকাঙ্ক্ষা, একটাই আমাদের প্রত্যাশা যে আমাদের একমাত্র দাবি যে আমরা তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন কীভাবে করা যায়। এই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হলে আমাদের বৃহত্তর রংপুরে বিশেষ করে কাউনিয়া পীরগাছা হারাগাছা মানুষের একটা ভাগ্যের পরিবর্তন ঘটবে। শিক্ষিত বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থান সৃষ্টি হবে, এখানে অনেক শিল্প কারখানা গড়ে উঠবে, এখানে কৃষকদের ভাগ্যের পরিবর্তন ঘটবে, এখানে রাস্তাঘাটে উন্নয়ন হবে, এখানে আমাদের পর্যটন নগরী গড়ে উঠবে, এখানে অনেক কিছু উন্নয়ন সাধন করা সম্ভব হবে। তাই আমাদের একটাই চাহিদা যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দাবি এবং জনগণের দাবি ইনশাল্লাহ আমাদের দল বিএনপি ক্ষমতায় যাবে। ক্ষমতায় গেলে ইনশাল্লাহ আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন যে আমরা তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত করব। এই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হলে এলাকার সার্বিক উন্নয়ন সাধিত হবে। সেই লক্ষ্যে এই এলাকার জনগণ আমাকে ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে আমাকে এমপি নির্বাচিত করবে ইনশাআল্লাহ। আপনি জানেন যে এই এলাকায় অর্থাৎ অধিকাংশ ভোটার কিন্তু হিন্দু ভোটার অনেকটাই বেশি রয়েছে। আপনাদের ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা আমরা ভোটাররা বলছেন এনসিপি, জামাত এবং বিএনপির মধ্যে, আপনি কি মনে করেন? না, আসলে আমি এটা মনে করি না, কারণ আপনি জানেন যে গত 5ই আগস্টের আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের লক্ষ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহ বিদায় নেওয়ার পর মানুষের মধ্যে একটা পরিবর্তন ঘটেছে। মানুষ চায় উন্নয়নের ক্ষেত্রে এখানে মানুষ ব্যক্তিকে যোগ্য প্রার্থীকে বেছে নেবে। ইনশাল্লাহ আমি দলমত নির্বিশেষে হিন্দু মুসলমান সব কিছু ঐক্যের ভেতর দিয়ে আমি ইনশাল্লাহ জনগণের প্রত্যাশা পূরণ করব, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। কথা বলছিলাম এমদাদুল হক বর্ষার সাথে, আমরা কথা বলতেছি জামাতের প্রার্থী এটিএম আজম খান। একটু আপনার কাছে জানতে চাই যে আপনি যে এলাকায় নির্বাচন করছেন এখানে তিস্তা বড় সমস্যা রয়েছে, এছাড়া কর্মসংস্থানের বড় সমস্যা রয়েছে, বেকার সমস্যা এখানকার মানুষের বড় সমস্যা। আপনি নির্বাচিত হলে কি করতে চান একটু বলবেন আমাদেরকে। ধন্যবাদ নিউজ 24-কে। মানুষের সমস্যা সমাধানের জন্যই জনপ্রতিনিধিত্ব জনগণ নির্বাচিত করে থাকে। তিস্তা নদীর কথা বলছেন, আমার নির্বাচনী এলাকা তাম্বুলপুর, সাওলা, মধুপুর, বালাপাড়া ইউনিয়ন, হারাগাছ শহীদবাগ ইউনিয়ন, হারাগাছ ইউনিয়ন এবং হারাগাছ পৌরসভার কয়েক লক্ষ লোকের আবাসস্থল। এই এলাকা জুড়ে তিস্তা নদীর ক্ষতিগ্রস্ত মানুষ। আমার পরিকল্পনা, যদি আল্লাহ তাআলার রহমত হয়, জনগণ নির্বাচিত করেন, আমি তিস্তা মহাপরিকল্পনার কাজে হাত ইতিপূর্বে দিয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন, আপনিও জানেন, চীনের প্রতিনিধি আমাদের সাথে বসেছে, রংপুরে বসেছে এবং আমাদের সাথে কথা হয়েছে। সরকারে যেতে পারলে ইনশাল্লাহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আসলে অত্র এলাকার জনগণের উন্নয়নের জন্য বেকারত্ব দূরীকরণ, এলাকার বিভিন্ন ধরনের প্রজেক্ট খোলার মাধ্যমে দেশীয় এবং আন্তর্জাতিক মহলের নজর কেড়ে নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে এগিয়ে আসব। জনগণ এটা চায়, আপনারা দোয়া করবেন। আর জনগণের ভাবনা কি আপনি নিশ্চয় জানেন। 54 বৎসরের যারাই দেশ শাসন করছে তারা অনেক কিছুর কথা বলেছে, তো জনগণের মধ্যে
শান্তি প্রতিষ্ঠিত কেউ করতে পারে নাই, চেষ্টা করলেও হয়নি। যার কারণে দাঁড়িপাল্লা বাংলাদেশ জামাত ইসলামী জনগণ ভাবছে যে আমাদের সবাইকে দেখা শেষ, দাঁড়িপাল্লাকে এবার দেখবো। সেটা হিন্দু হোক, মুসলিম হোক, ঠেলাগাড়িওয়ালা হোক, রিস্কওয়ালা, গার্মেন্টস শ্রমিক, দর্জি শ্রমিক, ঘোড়ার গাড়িওয়ালা, কামার কুমার, কৃষক, তাঁতি, আলেম ওলামা, শিক্ষিত মূর্খ, যুবক যুবতী সবাই মিলে এক স্লোগান, সব দেখা শেষ দাঁড়িপাল্লার বাংলাদেশ। রংপুর 4 আসনে সেই দৃশ্য ইনশাল্লাহ এই চেতনা জনগণের মধ্যে আছে। আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, এই প্রত্যাশায় জনগণ আমাকে ভোট দেবে ইনশাআল্লাহ। কথা বলছিলাম জামাতের প্রার্থীর সাথে, আর আবার একটু বিএনপির প্রার্থীর কাছে যেতে চাই। আপনি আমরা দেখেছি যে দীর্ঘ সময় ধরে আপনার বাবা এখানে নেতৃত্ব দিয়েছে, এরপর আমরা দেখেছি যে এখানে জাতীয় পার্টি, আওয়ামী লীগ পর্যায়ক্রমে কিন্তু নেতৃত্ব দিয়েছে। তো এই আপনার পরিবারের কিন্তু একটা ঐতিহ্য রয়েছে, ভরসা পরিবার, আমরা সারা বাংলাদেশের মানুষ আপনাদেরকে জানি। তো এই তৃণমূলের মানুষের জন্য আপনাদের করার কিছু রয়েছে কিনা একটু বলবেন আমাদের। না, আপনারা জানেন আমার বাবা আলহাজ রহিমউদ্দিন ভরসা, উনি দীর্ঘদিন ধরে এই বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। বিগত 40 বছর ধরে কাউনিয়া পীরগাছা হারাগাছ নিয়ে আমাদের এই আসনটি রংপুর 4 আসন, এই আসনে আমার বাবা দীর্ঘ লম্বা একটা সময় রাজনীতি করছে। এখানে খেটে খাওয়া গরিব দিকে মানুষের ভাগ্য উন্নয়নের উনি যথেষ্ট কাজ করেছেন। উনি ওনার ব্যক্তিগত জীবনে উনি সাধারণ মানুষের সঙ্গে সাধারণ কাজ করতেন, স্বাচ্ছন্দ্য বোধ করতেন। আজকে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওনার অবর্তমানে আমি এই কাউনিয়া উপজেলার বিএনপি সভাপতির দায়িত্ব পালন করছি। আমিও লম্বা একটা সময় এই এলাকার রাজনীতির সঙ্গে জড়িত। আমাদের একটাই লক্ষ্য যে খেটে খাওয়া গরিব দিকে মানুষের কীভাবে ভাগ্যের পরিবর্তন ঘটা যায়, এখানে বেকার শিক্ষিত ছেলেমেয়েদের কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায়। অবশ্য আমার নিজেরও একটা ইচ্ছা আছে যে আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করে তো অবশ্যই এখানে আমরা একটা কৃষি উন্নয়ন, কৃষি ইন্ডাস্ট্রি করা যায় কিনা, এখানে বেকারদের জন্য কোনো ইন্ডাস্ট্রি করে বেকার সমস্যার সমাধান করা যায় না যায় কিনা, গরিব দুঃখী মানুষের চিকিৎসা ব্যবস্থা কীভাবে উন্নয়ন করা যায় সে ব্যাপারে আমার একটা চিন্তাভাবনা আছে। এখানে যে রাস্তাঘাট উন্নয়নের জন্য, আর সর্বোপরি আমাদের মূল লক্ষ্যটাই থাকবে যে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন। তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত অটোমেটিকলি সব জিনিসগুলো চলে আসবে, এখানে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। কথা বলছিলাম দুজন প্রার্থীর সাথে, তারা কিন্তু বলছেন যে আসলে তারা প্রার্থী হয়ে যারা এখন মাঠে যাচ্ছেন এবং ভোটারদের তারা কিন্তু দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি, কিন্তু আমরা কিন্তু ভোটারদের কাছে গিয়েছি, তারা কিন্তু একটি কথাই বলেছেন যে তিস্তার দুঃখ থেকে যারা যে প্রার্থী রক্ষা করতে পারবেন, কলকারখানা এবং কৃষিতে যারা বিপ্লব ঘটাতে পারবেন তাদেরকে কিন্তু ভোট দিতে চান। তো এই ছিল নাফিসা আমার কাছে যেটা স্যার নির্বাচনের পথে অর্থাৎ রংপুর 4 আসন থেকে সর্বশেষ খবর। ফিরছি এখন আপনার কাছে। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক সহকর্মী মানিক যুক্ত ছিলেন এবং সেই সাথে যুক্ত ছিলেন রংপুর 4 আসনের 2 জন প্রার্থী, যথাক্রমে বিএনপি এবং জামাত মনোনীত প্রার্থী, এবং তারা জানাচ্ছিলেন রংপুর 4 আসন থেকে তারা যদি জয়ী হন তারা আসলে এই আসনে কি করতে চান। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব, তবে অনুষ্ঠানের এ পর্যায়ে সময় হলো একটি বিরতির। আপনারা দেখছেন জেডএসআর এর নির্বাচনের পথে, ফিরছি একটি বিরতি নিয়ে। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন জেডএসআরএম প্রেজেন্স নির্বাচনের পথে। আবারও যুক্ত হব আমাদের রংপুর প্রতিনিধি রেজাউল করিম মানিকের সাথে। মানিক, আসলে অনেক বিষয় আসলে কথা বলে এখনো বাকি আছে, তবে আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা কিছুক্ষণ পর আপনার সঙ্গে আবারও যুক্ত হচ্ছি। দর্শক, এই মুহূর্তে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কম সংখ্যক মানুষ যাতে অসুস্থ হতে পারেন, স্বাস্থ্যকর্মী তৈরি করার মাধ্যমে, মানুষকে সচেতন করার মাধ্যমে, আমরা স্বাস্থ্যকর্মী মাধ্যমে ঘরে ঘরে পাঠিয়ে আমরা মানুষকে সচেতন করে রোগ প্রতিরোধ যে বিষয়টি আছে সেটির ব্যাপারে সচেতন করে আমরা কম মানুষ যাতে অসুস্থ হয় সেটি আমরা গড়ে তোলার চেষ্টা করব, যাতে হাসপাতালগুলোর উপরে চাপ কম পড়ে। এবং হাসপাতালগুলোর উপরে যদি চাপ কম পড়ে তাহলে স্বাভাবিকভাবেই যারা অসুস্থ হয়ে হাসপাতালে যাবেন তাদেরকে চিকিৎসা দিতে সুবিধা হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, গতকালকেও বলেছিলাম, আজও বলছি, আপনারা এখানে দেখেছেন ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড আমরা তৈরি করতে চাচ্ছি।
বাংলাদেশে ফ্যামিলি কার্ড পরিবার, আমরা যে হিসাব নিকাশ বর্তমানে পেয়েছি গত কয়েক বছর ধরে আমরা বিভিন্ন রকম রিসার্চ করে যে পেয়েছি, বাংলাদেশে এভারেজে 5 জন সদস্য এইভাবে যদি আমরা ধরি তাহলে বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে। আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই। এটি আমরা শুরু করব যারা মোস্ট ডিপ্রাইভড পরিবারগুলো আছেন, সেই পরিবারের যে গৃহকর্ত্রী আছেন, যে নারী হেড আছেন অথবা মা আছেন অথবা স্ত্রী আছেন, তাকে দেওয়ার মাধ্যমে ধীরে ধীরে পাবে। এটি একজন কৃষকের পরিবারের যে স্ত্রী সে পাবেন, একজন ইমাম সাহেবের স্ত্রী সে পাবেন, এটি ছোট ক্ষুদ্র মুদি দোকানদার হোক সে পাবেন, এটি একজন স্কুল প্রাইমারি স্কুল শিক্ষক তার স্ত্রী এটি পাবেন, এটি একজন জজ সাহেবের স্ত্রী সেও পাবেন, এটি একজন ডিসি সাহেবের স্ত্রী সেও পাবেন এটি। কিন্তু প্রথমে আমরা শুরু করব যারা ডিপ্রাইভ, বেশি যারা সমাজে ডিপ্রাইভ। কেন আমরা যারা দুস্থ তাদের দিয়ে আমরা কেন শুরু করব? আপনারা হয়তো বলতে পারেন যে একজন কৃষকের স্ত্রী হয়তো পেতে পারে, এটি তার প্রাপ্য। একজন ইমাম সাহেবের স্ত্রী হয়তো পেতে পারেন, এটি তার প্রাপ্য। কিন্তু ডিসি সাহেবের বা জজ সাহেবের স্ত্রী কেন পাবেন? দেখুন, এই জিনিসটি আমরা এই জন্য পলিসিটি এভাবে নিয়েছি। আমরা যদি কোনো একটি বিষয়, আমাদের যেটা অতীত অভিজ্ঞতা, বাংলাদেশে এরকম বিভিন্ন রাষ্ট্র থেকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়, বিভিন্ন ক্যাটাগরি থাকে, থাকতেই পারে ক্যাটাগরি, কিন্তু যখনই আপনি কোনো একটি ক্রাইটেরিয়া কোথাও ফিক্স করে দেবেন তখন দুর্নীতির স্কোপটা বেড়ে যায়। দুর্নীতি কিন্তু একটা জিনিসকে যখন আপনি জেনারেলাইজ করে দিবেন সবাই পাবে, কিন্তু প্রায়োরিটিটা কে আগে পাবে কে পরে পাবে সেটি যখন মোটামুটিভাবে এনশিওর করতে পারবেন, তখন আমরা ধরে নিচ্ছি যে তথ্য বলে যে দুর্নীতির পরিমাণটা অনেকাংশে কমে আসবে, কারণ সবাই তো পাবে, ধীরে ধীরে পর্যায়ক্রমে সবাই পাবে। অবশ্যই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন জজ সাহেবের স্ত্রী বা ডিসি সাহেবের স্ত্রী কার্ডটা পেলেও নিশ্চয়ই উনি সেটা দাবি করবেন না, কারণ তার সেটা প্রয়োজন নেই, সেটা উনি দাবি করবেন না। কিন্তু এই দেশে যেরকম ব্রিটেনে চিলড্রেন্স বেনিফিট নামে একটি বেনিফিট আছে যেটি রাষ্ট্রের পক্ষ থেকে দেয়। এই দেশের একজন ট্যাক্সি চালক তার পরিবারও যেমন পায়, তার যদি 12 বছরের নিচে কোনো সন্তান থাকে সে যেমন পায়, একমাত্র রয়্যাল ফ্যামিলি ছাড়া এই দেশের প্রধানমন্ত্রী ওরও যদি একটি 12 বছরের নিচে কোনো সন্তান থাকে সেও কিন্তু চাইল্ড বেনিফিট পায়। সবার জন্য সেটি প্রযোজ্য, জেনারেল। তো এখন এই যে ফ্যামিলি কার্ডটি কেন আমরা দিচ্ছি? প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। আপনি অর্ধেক জনসংখ্যাকে যদি রেখে দেন ঘরের ভিতরে, আপনি কিন্তু এই দেশকে নিয়ে দর্শক, বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে কথা বলছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে, আবারও আমরা যুক্ত হব আমাদের অনুষ্ঠানের যে বিএনপির রংপুরের 4 নং আসন নিয়ে যে কথা হচ্ছিল আমাদের সহকর্মী রেজাউল করিম মানিকের কাছে। মানিক, খুব সংক্ষেপে জানতে চাই, দুজন প্রার্থী আপনার সঙ্গে উপস্থিত আছেন, নির্বাচন নিয়ে সবশেষ তারা কি প্রতিশ্রুতি দিতে চায় ভোটারদেরকে জানাবেন। নাফিসা, আসলে রংপুর 4 আসনটি রংপুরের কাউনিয়া ও পীরগাছা নিয়ে গঠিত। দুজন প্রার্থী, হেভিওয়েট প্রার্থী আমার সাথে রয়েছেন। আমি বিএনপির প্রার্থীর কাছে একটু সরাসরি জানতে চাই যে ভোটারদের উদ্দেশ্যে আপনার সর্বশেষ কি বার্তা আপনি দিতে চান, একটু আমাদেরকে বলবেন। না, আমাদের একটাই বার্তা, আপনি জানেন আমাদের পার্টি, আমাদের প্রতিষ্ঠাতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা ওনার আদর্শেই বিএনপি করি। ওনার একটাই আদর্শ, গরিব দুঃখী মানুষের পাশে থাকা। আমাদের খাল কাটা কর্মসূচি আসতেছে, আমরা 50 লক্ষ বেকার লোকদের আমরা কর্মসংস্থানের সৃষ্টি করার লক্ষ্যে আমরা কাজ করছি। আপনি জানেন যে তিস্তা মহাপ্রকল্পের মাধ্যমে কৃষি ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, এটাই আমাদের মূল টার্গেট থাকবে। রাস্তাঘাটে উন্নয়ন, এখানে স্বাস্থ্যসেবার ব্যাপারে আমাদের কার্যক্রম আছে। আমরা খেটে খাওয়া গরিব দুঃখী মানুষকে কিভাবে একটা উন্নত জীবনযাপন তৈরি করার পরিবেশ করা যায়, এটা নিয়ে আমার ফোকাস থাকবে। ধন্যবাদ। ইসলাম বিএনপি প্রার্থীর সাথে আমরা একটু জামাতের ইসলামের যে প্রার্থী রয়েছেন এটি আজম খান, একটু সংক্ষিপ্ত আকারে জানতে চাই যে নারী ভোটার এবং সনাতনী যে ভোটাররা রয়েছেন তারা কিন্তু আশঙ্কা রয়েছেন রাষ্ট্র ক্ষমতা আসলে আপনারা তাদের যে বাধা যে কথাগুলো বলছেন একটু আমাদেরকে বলবেন। ধন্যবাদ নিউজ 24-কে। নারী ভোটার বা সনাতন বা যে কোনো ধর্মের, তারা এই দেশের নাগরিক। আমরা চাই তাদের সবার
একই ধরনের সম্মান। এজন্য দেশের পরিস্থিতিগুলো সকলেই ভাবছে, এমতো অবস্থায় তারাও দাঁড়িপাল্লা এবং জামাতের পক্ষে আসবে এটা প্রত্যাশা, এবং একটা গণরব উঠেছে দাঁড়িপাল্লার পক্ষে। নির্বাচিত হওয়ার পর এর আগেও বলেছি আপনাকে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষি, তিস্তা মহাপরিকল্পনার বিষয়টা অর্থাৎ নাফিস এই ছিল আমার কাছে রংপুর থেকে ZSRM নির্বাচনের পথে টকশোর সর্বশেষ। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের মতো এই ছিল ZSRM প্রেজেন্ট নির্বাচনের পথের আজকের আয়োজনে। দেখা হবে আগামী দিন অন্য কোনো জেলার নির্বাচনের সবশেষ খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, দেখতে থাকুন নিউজ 24।